কৃতজ্ঞ রবীন্দ্র চর্চা কেন্দ্র টেকো রিসার্চ ইনস্টিটিউটে আমি এসেছি অনেকবার, নানান প্রয়োজনে অপ্রয়োজনেও। তবে প্রতিবারই ছিলাম ওপারে। তো এবারে আসার যে আপনারা এই সুযোগটা করে দিয়েছেন এবং আমাকে আগামী কিছুক্ষণ সহ্য করবেন, এই জন্য আমি আপনাদের কাছে নিষ্ঠ প্রণাম, নমস্কার, প্রণতি, শুভেচ্ছা সব জানাচ্ছি যথাযোগ্য শ্রদ্ধার। আমি খবরের কাগজে কাজ করি, কিন্তু আমি ঠিক সাংবাদিক বলতে যা বোঝায় তা আমি নই। খবর নিয়ে আমি কাজ করি না। আমি নিউজ বা খবরের সঙ্গে আমার সে অর্থে সম্পর্ক নেই। আমি মোর অ্যান এডিটর দ্যান আ রিপোর্টার। আমি সম্পাদকীয় বিভাগে কাজ করি, সুতরাং খবরের যা বিশ্লেষণ বা খবরের শুরুটা খবরে হয়, কিন্তু তার শেষটা যেখানে হয় সেটা হচ্ছে সম্পাদকীয় বিভাগে। তো আমার চিন্তা ভাবনা, ধ্যান ধারণাগুলো আসলে ওই সম্পাদকীয় প্রবণতায় কাজ করে। আমি তথ্যে বিশ্বাসী, কিন্তু আমি সেখান থেকে একটা তত্ত্বে যেতে বেশি আগ্রহী। এবং এই তত্ত্বের মধ্যে যে পলিমিক্সটা থাকে, যে তর্কটা থাকে, প্রতর্কটা থাকে, আমি আসলে সেই পলিমিক্সটা নিয়ে সবচাইতে বেশি আগ্রহী। সুতরাং আমি আসলে আজকে এখানে হয়তো একক এবং একজন অদৃশ্য সমষ্টির সঙ্গে একটু ঝগড়া করব। আপনারা সেই ঝগড়াটা আপনাদের মনোভূত হবে কিনা, বা আমি জানি না রবীন্দ্র চর্চা কেন্দ্রের সার্বিক পরিবেশের সঙ্গে সেই ঝগড়ার পরিবেশটা যাবে কিনা, সেটা তার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থনা করে রাখছি। কিন্তু মানে এটা আমি বলতে চাইছি যে আমার সব কথায় বা কোনো কথাতেই আপনাদেরকে সহমত হতে হবে না, কিন্তু এই সহমতে আসা বা না আসার জায়গাটাতেই আমি আসলে আগামী 1 ঘন্টার মধ্যে থাকতে চাই। আমার অবস্থানটা এইরকম আজকের বিষয়টা ধরে। যদি আমাকে বলেন যে রবীন্দ্রনাথ, আইজেনস্টাইন কোনোদিন এদের দেখা হয়নি, তাহলে কেন হঠাৎ করে এই প্রসঙ্গ কেন? রাশিয়ার চিঠি 1930 সালে লেখা, 1931-এ বই হলো, তারপর ধরে আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি। আমরা পড়ছি আপনাদের রবীন্দ্র চর্চা কেন্দ্রের অন্যতম পাঠ্য রাশিয়ার চিঠি। আমি জানি, আমি শুনেছি সেখানে অনেক বিদগ্ধজন পড়ান সেটা আপনাদেরকে, আপনারা পরে পড়েছিলেন। আপনারা এই ব্যাপারটা সম্পর্কে অলরেডি অনেকটা বেশি অবগত। এবার তার সঙ্গে কেন আমি একটা 1925 সালের একটা ছবি, যার আপাতত কোনো সম্পর্ক নেই বলেই মনে হয়, সেই ছবিটা নিয়ে হঠাৎ করে আজকে একটা খুব ইচ্ছার মতো করে কেন দেখাতে আসছি? কি তার আন্তঃসম্পর্ক? বা এই যে আমরা ইন্টারটেক্সচুয়ালিটি, ইন্টারডিসিপ্লিনারি, এইরকম নানান শব্দবদ্ধ আজকাল ব্যবহার করি, বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা চর্চা, বিদ্যা চর্চার পরিসরে ব্যবহার করি, তার সঙ্গে আদৌ এটা কি খুব কষ্টকর না, নাকি সত্যি কোনো সংযোগ সম্পর্ক আছে, সেইটাকে আমি হয়তো একটু লড়িয়ে দিতে চাইছি আজকে এই পরিসরটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে বলতে পারি। এগুলো একান্তভাবেই আমার ভাবনা, সেজন্যই আরো এই জায়গায় এই ভাবনাগুলোতে অনেক খুঁতখুঁতুনি আমার এবং আপনাদেরও থাকবে বা থাকতেই পারে। যে মতামতগুলো আমি করবো সেই মতামতগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত, তার সঙ্গে ঠোকাঠুকি লাগুক এটাই আমি চাই। শুরুতে আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে সাহিত্যের পাঠে অ্যানাক্রনিজম বলে একটা শব্দ আছে, আমরা অনেকে জানি। অ্যানাক্রনিজম অর্থাৎ খুব সাদা গোদা বাংলায় বললে ভাবটা তার এই যে এই জিনিস একদা চলত, এখন আর চলে না, বা চলে কিনা সেটাই হচ্ছে কাঠগড়ায় তুলে দেওয়ার প্রশ্ন। আমার মতে রাশিয়ার চিঠি আজকের প্রেক্ষিতে একটা অ্যানাক্রনিজমের দৃষ্টান্ত, এবং
এই যে পর্দায় যে ছবিটার একটা স্টিল একটা অংশ আমরা দেখবো, একটা পর্ব আমরা দেখবো, সেই ছবিটাও আগাপাশ্বর একটা অ্যানাক্রনিজম। এটা আমি শুরুতে বলছি, শেষে আমি আবার এই কথাটাই বলবো কিনা আমি জানি না। এই সেই শঙ্করবাবু সেই কবিতাটার মতো কালো কথা বলেছিলাম নাকি, আজ আর সে কথা বলছি না, সেরকম ব্যাপার। শুরু করছি এই বলে যে আমার মতে রাশিয়ার চিঠি একটা অ্যানাক্রনিজম। আমরা সেটাকে একটা প্রাচীন পাঠ হিসেবে আজ পড়তে পারি, সাহিত্যের ক্লাসে বিশ্লেষণ করতে পারি, কিন্তু যে দুনিয়াতে আমরা বসবাস করি সেখানে বা এই যে দুনিয়াটা যারা চালান তাদের কাছে রাশিয়ার চিঠি তারা ছুঁয়েও দেখবেন কিনা বা ভেবেও দেখবেন কিনা, এটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন আছে। সে রাশিয়াও নেই, ওই রাম অযোধ্যার মতো সেই রাশিয়াও নেই, সেই লেনিনও নেই, সেই স্ট্যালিন অবশ্য নেই, পুতিন আছেন, আর সেই রবীন্দ্রনাথ তো নেই, ছেড়েই। এবার একটা কথা বারবার করে বলি যে এটাও শঙ্করবাবুর লেখাতেই পেয়েছিলাম যে সব কথাতেই রবীন্দ্রনাথকে ধরে আনা বা টেনে আনার বাঙালির যে একটা আজন্ম অভ্যাস এবং আমৃত্যু যে অভ্যাস থেকে যাবে, সেই অভ্যাসের বশবর্তী হয়েই আমরা আজকে আবার রাশিয়ার চিঠি একটা হ্যাংওভারে পড়ছি কিনা, একটা খোয়ারিতে, একটা ইন্টেলেকচুয়াল খোয়ারিতে পড়ছি কিনা, সেটাও একটা প্রশ্ন। এইগুলো সবার মনোভূত হয় কি না হয়, আমি এই লড়াইটা আজকে একটু করতে চাইছি আপনাদের সঙ্গে। রবীন্দ্রনাথ অনিন্দ্রনাথ বাবু বললেন যে 1925-26 সাল থেকে সুগত বলে গেছেন স্যার ওই পর্বটার বিদেশ ভ্রমণের কথা, এবং সত্যিই তো রবীন্দ্রনাথ রাশিয়া যাওয়ার আগে কম করে 20খানা কিংবা আরো বেশি দেশ তার পা রাখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে। রাশিয়া এত দেরি কেন, কি কারণে এত দেরি করে? আমন্ত্রণ কিন্তু আসছিল আগে থেকে, বলা যায় 1925-26 থেকেই আমন্ত্রণ আসছিল, তিনি যেতে পারেননি, শরীরটা খারাপ। অথচ ইউরোপে যাচ্ছেন, নানা দেশ ঘুরে বেড়াচ্ছেন, নানান জায়গায় নানান জনকে আবার বলছেন কথাবার্তায় যে আমি রাশিয়াটাতে একটু যেতে চাই, আমি টলস্টয়ের ভূমিতে পা রাখতে চাই, এও বলছেন, অথচ যাওয়াটা হচ্ছে না। 1925 সালে আমন্ত্রণ এলো, এসেছিল সোভিয়েত বিজ্ঞান একাডেমির কাছ থেকে, সায়েন্স একাডেমির তরফে। তাদের সেটা 200 বছর এরকম একটা বড় রকমের একটা স্মারক, একটা চিহ্ন অনুষ্ঠানে, কিন্তু যেতে পারলেন না রবীন্দ্রনাথ, গেলেন চন্দ্রশেখর ভেঙ্কটরামন গিয়েছিলেন ভারত থেকে। সেই পর্বটা আবার বিজ্ঞানের দিক থেকে আমরা যারা বিজ্ঞানের আগ্রহী বা উৎসুক তারা হয়তো কিছুটা জানি বা জানবো। রবীন্দ্রনাথ সেখানে আমন্ত্রণ পেয়েছে, এটা মনে হলো না। 1925-26 যখন ইউরোপের নানান দেশে যাচ্ছেন, বিশেষ করে বার্লিনে যখন আছেন, তখন তার সঙ্গে রুশ কনসুলেট বলুন বা সাংস্কৃতিক দূত বলুন, যারা বার্লিনে আছেন, এখানে আছেন, ওখানে আছেন, জেনেভাতে আছেন, হয়তো সেখানে যখন যাচ্ছেন, এদের সঙ্গে দেখা হচ্ছে এবং রবীন্দ্রনাথ যে আমি চাই যেতে, আমি চাই, কিন্তু হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না। এই করতে করতে তারপরে 1926-এ আমন্ত্রণ এলো পরের বছর। মনে রাখবেন এই 1925-এ কিন্তু আইজেনস্টাইন এই ছবিটা বানাচ্ছেন। তারও একটা বিরাট প্রেক্ষিত আছে, আমি একটু রবীন্দ্রনাথ বলে আইজেনস্টাইনে একটা লিপ জাম্প করে আসছি পরে। তো হলো তো হলো, যতদিনে আরো 3-4টে বছর পেরিয়ে গেল, এবং মনে রাখবেন যে এর মধ্যে রক্তকরণী লেখা হয়ে গেছে। আমরা আসলে এই অ্যানালজিগুলো, এই সূত্রগুলো একটু ধরিয়ে দিতে পারলে একটু সুবিধা হয়, সময়টাকে বুঝতে সুবিধা হয়। আমরা যারা এখানে, তো আপনারা খুব মন দিয়ে রবীন্দ্র চর্চা করেন রবীন্দ্রনাথকে, কিন্তু
কিন্তু আমি যদি বা ধরে নিই যে আমরা যারা সে অর্থে রবীন্দ্রনাথ পড়ি না, আমরা সাংবাদিকেরা, সম্পাদকেরা রবীন্দ্রনাথ খুব কাজের কর্মের ছাড়া, ভাষা ছাড়া একেবারেই পড়ি না, একদম মুক্ত কণ্ঠে স্বীকার করি। তো বিশেষ করে আমাদের বুঝতে সুবিধা হয়, কেউ যখন মাস্টারমশাইদের মতো কেউ এইগুলো ধরিয়ে দেন যে এই সময়টা হচ্ছে, এইটা লিখে ফেলেছেন রবীন্দ্রনাথ, এরপরে এই হচ্ছে, এদিকটা এই হচ্ছে, মানে যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র রচনাবলীর ষোড়শ খণ্ডে শঙ্করবাবু এবং অন্যরা যে কাজটা করলেন গ্রন্থ পরিচয়ের খণ্ডটার মধ্য দিয়ে, যে সঙ্গে সঙ্গে পুরোটা ধরিয়ে দেওয়া যে এই সময় এগুলো হচ্ছে, পাশাপাশি এইগুলো হচ্ছে, ঘটে যাচ্ছে এগুলো দেশে বিদেশে, সেই পুরো আয়নাটাতে দেখো পড়ো এই সময়টা ব্যাপারটা অনেকটা সেই রকম। তো 1930-এ গেলেন শেষমেশ অমিয় চক্রবর্তী, তার সঙ্গী আইনস্টাইনের মেয়ে, যেহেতু বার্লিন থেকে গেছিলেন মস্কো, আইনস্টাইনের মেয়ে মার্গট আইনস্টাইন তার সঙ্গী হয়েছিলেন, এবং অবশ্যই সৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এই রাশিয়ার চিঠি প্রসঙ্গে সৌমেন্দ্রনাথ বিশেষ করে বারবার আসেন, বলতেই হয় তাকে তার কথা ছাড়া রাশিয়ার চিঠি আসলে হয় না। তিনি অলক্ষ্যে অশরীরী হয়েও তিনি খুব শারীরিকভাবে রাশিয়ার চিঠির প্রেক্ষাপটে উইংসের বাইরে যেন রয়ে গেছেন। এবং আমরা জানি যে এই মানুষটি, ঠাকুরবাড়ির এই মানুষটি, ছেলেটা রবীন্দ্রনাথের নাতি, আসলে বিজেন্দ্রনাথের নাতি, সেই অর্থে রবীন্দ্রনাথের। তো এই মানুষটা তো কমিউনিস্ট, এবং তিনি 1926-এই ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টি, তখন কমিউনিস্ট পার্টি বলে নাম হয়নি, হওয়া সম্ভব নয় তখনকার পরিস্থিতিতে, সেজন্য ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্টস পার্টির তিনি সভ্য হয়েছেন। তিনি রাশিয়া, রবীন্দ্রনাথেরও আগে যাচ্ছেন। মস্কো কেন? রবীন্দ্রনাথ শুধু মস্কোতে মাত্র 14টা দিন ছিলেন, এই মানুষটি মস্কোর বাইরে অনেকগুলো জায়গায় গেছেন, এবং তার সঙ্গে অনেকের দেখা সাক্ষাৎ হয়েছে। মূল যে বলশেভিক পার্টির এবং বিপ্লবের যারা রূপকার ছিলেন, কারিগর ছিলেন, এবং যারা বেসে ছিলেন, পিরামিডটার যারা বেসে ছিলেন, তাদের অনেকের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে। তিনি রীতিমতো জড়িয়ে পড়েছেন বলশেভিক তত্ত্বের সমর্থন বিরোধিতার সঙ্গে, এবং বিশেষ করে কিছু কিছু তত্ত্বের বিরোধিতায় তিনি খুব সরব হয়েছেন, এবং তার বিরুদ্ধে আবার একটা বিরুদ্ধ মত ঘনাচ্ছে। এই সমস্ত কিছুর মধ্যে রবীন্দ্রনাথ গিয়ে পড়ছেন কিন্তু রাশিয়াতে, এবং সৌমেন্দ্রনাথ কিন্তু অবশ্যই এই মাত্র বছর 30-এর ছেলেটি। 1901 সালে না জন্ম সৌমেন্দ্রনাথের? 1901 সালে জন্ম সৌমেন্দ্রনাথ ঠাকুরের। তার মানে 1930-এ যখন তিনি রাশিয়াতে, ভাবুন একটা 28-30 বছরের ছেলে, আর রবীন্দ্রনাথ তখন 70 ছুঁই এরকম একটা ব্যাপার। তো সেই সময়ে এই ছেলেটা এই কাণ্ডগুলো করে ফেলেছে। সুতরাং রবীন্দ্রনাথ যে রাশিয়ার কি খবরাখবর জানতেন না, এটা একেবারেই অকল্পনীয়। আর বিশেষ করে তার আগে, তার কয়েক বছর আগে যেখানে মুসোলিনি পর্ব, মুসোলিনি বিভ্রাট আমরা যদি বলি, সেই বিভ্রাট ঘটে গেছে। তিনি ইটালিতে গিয়ে ওইসব করে, সেগুলোকে আমি আর অত বিস্তারিত বলছি না, আপনারা জানেন সেই মুসোলিনির গণ্ডগোল। গিয়ে তিনি তো জানতেন না মুসোলিনি কি, মুসোলিনি কেন, অমুক তমুক, এবং তার মুসোলিনি দেখিয়ে দেওয়া, ফাসিস্ট রাষ্ট্রের দেখিয়ে দেওয়া কিছু জিনিস তিনি দেখে তিনি পঞ্চমুখ শতমুখ প্রশংসা করলেন। পরে রমারোলা এবং অন্যদের ভুল ধরিয়ে দেওয়ায় তখন তার চক্ষুর উন্মিলন হলো, এবং তিনি বললেন, ওরে বাবা আমি কি কাজ করে ফেলেছি, ইত্যাদি ইত্যাদি, প্রায়শ্চিত্ত। এই পর্বটা কিন্তু তার আগেই ঘটে গেছে। সুতরাং রবীন্দ্রনাথ কিন্তু সাবধানী এই সময়টার মধ্যে, যে রাশিয়া সফর পিছোচ্ছে, অবশ্যই জাগতিক নানান কারণে পিছোচ্ছে, কিন্তু তিনি তো ইউরোপের নানান দেশে যাচ্ছেন না বাবা, তাহলে ওখানে যাচ্ছেন না কেন? মানে নিজেও কিন্তু অত্যন্ত সাবধানী, এবং এই তিনি যে সাবধানী, তিনি সেটা কিন্তু আবার খুব ঘনিষ্ঠভাবে কাউকে বলেওছেন। তার আরেকটা কারণ হচ্ছে তার স্বদেশ, ব্রিটিশ শাসিত সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির ভারত, ব্রিটিশ ইন্ডিয়া, এবং যারা
একেবারেই অনুৎসুক যে রবীন্দ্রনাথ কেন রাশিয়া যাবে, কেন একটা সমাজতান্ত্রিক ঘোষিত সমাজতান্ত্রিক দেশে তিনি যাবেন, একটা সাম্রাজ্যবাদী রাজ্যের প্রজা, কেন তুমি যাবে ওখানে, কি কথা তাহার সাথে। সুতরাং এই ব্যাপারটা ছিলই, চোরাস্রোতের মতো নয়। এবং এটা সেই সময়টাতে দেশে যা ঘটছে, রাজনৈতিক পরিস্থিতির 1926, 27, 28 কংগ্রেসি রাজনীতি এবং সবকিছু মিলিয়ে দেখুন, মানে আমাদের যে স্বাধীনতা পূর্ব ওই সময়টাকে তিনি তো পিক আপ করা শুরু করলো, দেশবন্ধু চলে গেছেন, এবং তারপর ভারতের রাজনীতি তখন যে পর্যায়ে, নেহেরু, গান্ধী সেই সময়টাতেই গ্রেফতার হয়েছে। সুতরাং রবীন্দ্রনাথ এই আশঙ্কাও প্রকাশ করেছিলেন যে নেহেরু এবং গান্ধীকেও কিন্তু ওরা গ্রেফতার করেছে। সুতরাং মানে বলেননি বাকিটা যে আমাকেও পাচ্ছে গ্রেফতার করে, এরকম একটা ব্যাপার কিন্তু ছিলই, উচ্চারিত নয় কিন্তু ছিল। এই প্রেক্ষাপটটার মধ্যে তিনি ইউরোপীয় ধনতন্ত্রকে তুলোধনা করে এই পুঁজিবাদ, হোর্ডিং যে কালচার, রক্তকরণে লিখে এসে তার প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা, মানবতন্ত্র, মানবের অস্তিত্ব, যেটা রক্তকরণীতে সরবে বলে গেছে, সেই সমস্ত বলে টলে তিনি লিখে তিনি রাশিয়া যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ টলস্টয়ের দেশ ইত্যাদি এবং সমাজতন্ত্রের দেশ, এবং সমাজতন্ত্র আসলে তার কাছে মানবতন্ত্রের একটা স্থূল রূপ হিসেবে নিশ্চয়ই দেখা দিয়েছিল। তিনি আসলে তো শোষক শোষিতের যে সম্পর্ক সংঘাত, সেটা নিয়ে তিনি খুবই উৎসাহী, এবং তিনি আসলে সর্বদা শোষিত মানবের পক্ষে। সুতরাং সেই অর্থে তিনি কমিউনিস্ট মতাদর্শের কিছুটা তো তার মানবতন্ত্রের সঙ্গে খাপ খেয়ে যায়। সুতরাং রাশিয়ার ভূমিতে তাকে পা রাখতেই হবে, রাশিয়া তাকে যেতে, আর রাশিয়াও তাকে চায়। রাশিয়ারও সমান স্বার্থ আছে, কারণ এই একজন প্রাচ্য সন্তকে দিয়ে, যিনি অন্তত প্রায় 1.5 দশক হয়ে গেছে নোবেল পেয়ে একেবারে খ্যাতকীর্তি হয়ে গেছেন। সুতরাং তাকে নিয়ে যদি একটু ঠিক ওই ব্যাপারটা করিয়ে নেওয়া যায়, তার কারণ 1929-এ স্ট্যালিন চলে এসছে, লেনিন চলে গেছেন, স্ট্যালিন চলে এসেছে। আচ্ছা, এইখানটাতে একটু থামি, আমরা একটু আইজেনস্টাইনে যাই। আইজেনস্টাইন সম্পর্কে আপনারা কতটা জানেন আমি জানি না, যেহেতু চলচ্চিত্রের একজন অন্য ধারার সম্পূর্ণ একজন রূপকার তিনি, কিন্তু এটা জানবেন যে চলচ্চিত্র শিল্পটা, আমরা যে সময় কথা বলছি সেই সময়ে চলচ্চিত্র শিল্প নিজেই একটা শিশু শিল্প। 1890-এর দশকটাতে তো প্রথম এলো লুমিয়ার ব্রাদার্স, দেখালেন প্যারিসে সিনেমার মতো চলমান ছবি দেখালেন, আমরা সেসব গল্প জানি। পর্দায় দেখানো হচ্ছে, একটা ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, আর প্রথম সিনেমার দর্শকেরা সবাই হুড়মুড় করে পালিয়ে গেছিল, কারণ কেউ বুঝতেই পারেনি যে আসলে পর্দায় যেটা আছে, একটা চলমান ট্রেন দূর থেকে আসছে প্ল্যাটফর্মে, সেটা তাদের কাছে মনে হয়েছিল পর্দা ভেদ করে ঘুরে এখানে চলে আসবে কোথাও। প্রথম সিনেমা দর্শকের মন নিয়ে আপনারা এই সময় সিনেমাকে ভাববেন। হ্যাঁ, তো কিন্তু যেহেতু প্রযুক্তি নির্ভর একটা চলচ্চিত্র, একটা শিল্প মাধ্যম, তো চলচ্চিত্র এমন একটা শিল্প, আমার কিছুটা চলচ্চিত্র বিদ্যার পার্ট আছে। আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে কিছুদিন পড়েছি, কিছুদিন মানে পুরো কোর্সটাই পড়েছি, যদিও সার্টিফিকেটটা নিয়ে শেষ অবধি, সে অন্য একটা কারণে, কিন্তু পুরো কোর্সটা আমি পড়েছি, যার কারণে আমি চাইলে আমি সিনেমা বানাতে পারি, সেটা অন্য কথা। কিন্তু সেখানে আমাদের মাস্টারমশাইকে আমি বলেছিলাম যে সব কিছু জানি না, আপনি একটা বাক্যে সিনেমার ডেফিনিশন দিন। তো তিনি খুব সুন্দর, ওরকম ওয়ান লাইনার, পাঁচ লাইন আমি আজ পর্যন্ত শুনিনি কোথাও, এত বড় বড় লোকজনের সিনেমা দেখেও এবং এত কিছু করে। তিনি বলেছিলেন, সিনেমা আদতে একটা বিজ্ঞান, দিনের শেষে যাকে শিল্প হয়ে উঠতে হয়। সিনেমা আদতে একটা বিজ্ঞান, সে পুরোটা দাঁড়িয়ে আছে বিজ্ঞানের ওপর এবং অনেক প্রযুক্তির ওপর। আলো ছাড়া, ক্যামেরা ছাড়া, অমুক ছাড়া তমুক ছাড়া হবে না সিনেমা।
কিন্তু দিনের শেষে তাকে একটা বিজ্ঞান হয়ে থাকলে চলবে না, তাকে হয়ে উঠতে হবে সম্পূর্ণ ভিন্ন একটা ডোমেইনের, একটা সম্পূর্ণ ভিন্ন সেক্টরের একটা জিনিস, শিল্প বস্তু হয়ে উঠতে হবে। তো ওই 1890 থেকে 1910, 1920, এই যে 2-3টে দশক, সেই সময় সিনেমা লাফিয়ে যাচ্ছিল বিভিন্ন মহাদেশে, ইউরোপেও, ফ্রান্সে তো বটেই, আমেরিকায় তো বটেই, ইংল্যান্ডেও, এমনকি এশিয়ায়, আমাদের এই খোদ ভারতে। কারণ হীরালাল সেন, এই মানুষটাকে নিয়ে আমরা কেউ বলি না, কিন্তু হীরালাল সেন, আপনারা মনে রাখবেন একটা ছোট্ট তথ্য, 1905-এর বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গের সময়কার যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দৃশ্য, যাকে আমরা আজকে ডকুমেন্টেশন বলি, ডকুমেন্টারি বলি, তথ্যচিত্র, প্রামাণ্যচিত্র, সেই নিউজ রিল, সেইগুলো নাকি খণ্ড খণ্ড ভাবে হীরালাল সেন তুলেছেন কলকাতা শহরে। বা সেই সময়কার যে উত্তাল রাজনীতির যে ঘনঘটা, তার খণ্ড দৃশ্য, খণ্ড কাব্য যদি বা বলি, তিনি ধরেছিলেন। কিন্তু নিয়তির কি পরিহাস, এবং নিষ্ঠুর পরিহাস, আগুন লেগে হীরালাল সেনের সব কিছু পুড়ে যায়, সর্বস্ব। আর জানেন ওই রাজ্য পদার্থ যেভাবে সেলুলয়েড, আর প্রথম আর্লি সেলুলয়েড, সে তো আরো বানাবে, সে একেবারেই ঘাত সহজ ছিল না। সুতরাং সব কিছু পড়ে গেছিল। হীরালাল সেন অনেক পরে সেদিন আবার নব আবিষ্কৃত হয়েছেন, কিন্তু এরা সবাই চেষ্টা করছিলেন এই সিনেমা নামে, চলচ্চিত্র নামে একটা অদ্ভুত শিল্পকে নিয়ে, কারণ ওরা বুঝতে পেরে গেছিলেন এর সম্ভাবনার জায়গা। আমরা জানি রবীন্দ্রনাথের নদীর পূজা এবং তার ঘিরে যে চলচ্চিত্র পরিসরে তার যে আগ্রহ, কিছুটা আগ্রহ, তিনি একটু একটা সিটিং অন দ্য ফেন্স অ্যাটিটিউডে ছিলেন রবীন্দ্রনাথ। তিনি কিছুটা আগ্রহী ছিলেন, আবার কিছুটা অনুৎসুক ছিলেন চলচ্চিত্র সম্পর্কে। কিন্তু তার যে মন, আধুনিক মন, সেটা কিন্তু চলচ্চিত্রকে নিয়ে মানে বিমুখ থাকে, এটা আমরা বলতে পারি অন্তত। তো ওই সময়টাতে আইজেনস্টাইন 1898 সালে তার জন্ম, ঠিক সিনেমা যখন জন্মাচ্ছে 1896-97, লুমিয়ার ব্রাদার্স দেখাচ্ছেন, আইজেনস্টাইন শিশুটি জন্মাচ্ছে রাশিয়াতে। আর তার মৃত্যু 1948-এ, রবীন্দ্রনাথের 7 বছর পরে, রবীন্দ্রনাথের থেকে অনেক ছোট বয়সে, এবং রবীন্দ্রনাথের কাছাকাছি সময়ে আর বছর পরে মারা যাবেন, 50 বছর মাত্র বেঁচেছেন। রবীন্দ্রনাথ সেখানে দীর্ঘজীবন পেয়েছেন, 80 বছর। কিন্তু এই 50 বছরে এই লোকটা যা করে গেছে চলচ্চিত্রের আঙিনায়, এবং সেই অর্থে চলচ্চিত্রের আঙিনা ছাড়িয়ে আসলে রাজনীতি এবং প্রোপাগান্ডিস্ট রাজনীতি, এই প্রোপাগান্ডা শব্দটাকে আপনারা এখানে শব্দার্থের উৎকর্ষের ভাবে নেবেন, শব্দার্থের অপকর্ষের ভাবে নেবেন না। আজকাল আমরা প্রোপাগান্ডা বলতে যা বুঝি, এমনকি সিনেমাটিক প্রোপাগান্ডা বলতে যা বুঝি, তা বলে ভাববেন না। সিনেমাটিক প্রোপাগান্ডা সমাজতান্ত্রিক রাশিয়ায় একটা হাতিয়ার ছিল, বিপ্লবের অন্যতম হাতিয়ার ছিল। আপনারা সেইভাবে ভাবেন, যেমন আমাদের চারণ কবির গান আমাদের স্বাধীনতা সংগ্রামের হাতিয়ার হয়েছে, যেমন বিবেকানন্দের বাণী এবং গীতা আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রোপাগান্ডিস্ট ওয়েপন হয়ে পড়েছিল, ঠিক সেই রকম সিনেমাও সমাজতান্ত্রিক রাশিয়ার, লেনিনের চোখের স্বপ্নের রাশিয়ায়, এবং পরবর্তীকালে স্ট্যালিনের স্বপ্নের রাশিয়ায় ওই হাতিয়ার হয়েছে। এই লেনিন এবং স্ট্যালিন, এই দুই সময়ে আইজেনস্টাইন বড় হচ্ছেন, কিশোর কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ করছেন, এবং তারপরে তার মূল কর্মজীবনটা এই সময়টাতে অতিবাহিত হচ্ছে। তিনি আসলে ছিলেন একজন প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার গোছের মানুষ। আবার তিনি সেই সময়টা এমনও হয়েছে যে প্রযুক্তিবিদ কি, মুক্ত কি, সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেছে, মানে তোমাকে সবকিছু করতে হবে। সুতরাং তিনি সেটের, ওই যে আমাদের যে থিয়েটারের যেমন সেট হয়, বা তখনকার দিনের যে প্রলেতারিয়েট থিয়েটার, এই সমস্ত যে আমরা শব্দমন্ত্রগুলো শুনি, আমি সেগুলোর খুব বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, অন্যদিকে চলে যাবে। তো সেইগুলোর উনি, মানে মোট কথা উনি সেটের ছবি এঁকেছেন, সেট পেইন্টার, সেই কাজও উনি করেছেন। উনি আমাদের গণতান্ত্রিক শিল্পী সংঘের মতো বা আমাদের আইপিটি এর মতো গ্রামে গ্রামে গিয়ে সব ওই
নাটক, গান, সিনেমা, স্কিট এরকম সব করে করে পথনাটক, হ্যাঁ, আমাদের বাদল সরকারের থার্ড থিয়েটারের মতো তখনকারই মতো এগুলো সব এরা সব করেছে। এসব সব তখন হতো রাশিয়ার গ্রামে গঞ্জে সব হতো। তো এইসব তিনি করেছেন। করে করে তিনি একটা সময় মস্কোর যে আর্ট থিয়েটার, আপনারা জানেন মস্কোর আর্ট থিয়েটার খুবই বিখ্যাত, সেই মস্কোর আর্ট থিয়েটারে তিনি কাজ করলেন, তিনি নাটক করলেন, কিন্তু মস্কোর আর্ট থিয়েটারের সঙ্গে তার তাত্ত্বিক বিরোধ বাঁধল এবং তিনি ওয়ার্কার্স থিয়েটারে চলে গেলেন, সেটা আরেকটা বিরোধী তাত্ত্বিক একটা থিয়েটার। সেইখানে গিয়ে উনি বেশ কয়েকটা নাটক করলেন, বানালেন, তৈরি করলেন এবং তারপরে ততদিন উনি সিনেমা জিনিসটা ধরে রেখেছে। সিনেমা করতে গিয়ে উনি প্রথমে স্ট্রাইক নামে একটা সিনেমা বানালেন 1924 সালে। এইটা প্রথম ছবি স্ট্রাইক। স্ট্রাইক নামই সেলফ এক্সপ্লেনেটরি, একটা ধর্মঘট নিয়ে, এবং সেই ধর্মঘটটাকে সুন্দর করে তুললেন, তার ডকুমেন্টেশন স্ট্রাইক। এই স্ট্রাইকের পরের ছবি 1925 সালে ব্যাটলশিপ পোটেমকিন, যেটা নিয়ে আজকে আমরা বলতে চাচ্ছি এবং রাশিয়ার চিঠির সংযোগ সম্পর্কে বলতে চাচ্ছি। ব্যাটলশিপ পোটেমকিন কি অদ্ভুত কিরকমভাবে ইতিহাস মিলিয়ে দেয়। একটু আমি বঙ্গভঙ্গের কথা বলছিলাম 1905-এ। 1905 সালে একটা আপরাইজিং হয়েছিল, ছোট্ট বিদ্রোহ হয়েছিল। কোথায়? মস্কোতে নয়, একটা সাগরের বুকে একটা নৌ জাহাজে, একটা নেভাল রণতরীতে, একটা শিপ, নেভাল শিপ। সেই জাহাজ কার? জারের। কারণ 1924 সালে 1905 সালে জারের রাশিয়া, তখনও এসব বিপ্লব আসেনি, বিপ্লব তো আসবে 1917। তো 1905 মানে একদম পুরোদস্ত দ্বিতীয় নিকোলাই রাজত্ব করছেন, একেবারে টুটি টিপে রাজত্ব করছেন, রাজতন্ত্র, জারতন্ত্র। তো সেই 1905-এ একটা বিদ্রোহ হলো, ছোট্ট বিদ্রোহ। কোথায়? একটা জাহাজের নাবিকেরা বিদ্রোহ করে বসলো ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন বস এবং মালিকদের বিরুদ্ধে। মোট কথা এই নৌবিদ্রোহ 1946-এ আমাদেরও হয়েছে। এবং আপনারা জানবেন যে আমরা উৎপলকের কল্লোলের ছায়া আমাদের মনে পড়ে, এবং কল্লোল তো আসলে সেই নৌবিদ্রোহের ছায়াতেই রচিত। এবং আপনারা এটাও জানবেন যে উৎপল দত্ত তিনি ব্যাটলশিপ পোটেমকিনের অন্ধভক্ত ছিলেন। সুতরাং ব্যাটলশিপ পোটেমকিন এবং 1946-এর ভারতের যে ওই নৌবিদ্রোহ, এই দুটো মিলে জুলে কিন্তু কল্লোলে তার একটা অন্য রূপ হয়েছে। এই নানান যুগে নানান শিল্পীর নানান শিল্পকর্মে কিরকম ভাবে একটা সময় একটা শিল্পবস্তু আরেকটা শিল্পবস্তুতে চলে আসে। খুব মজার ইতিহাসের এই খেলাগুলো, এত মজা লাগে ভাবতে গেলে। এনিওয়ে, আইজেনস্টাইন 1925 সালে ওই নৌবিদ্রোহটা নিয়ে ছবি বানালেন। কে বানাতে বলল? রুশ সরকার। কারণ ততদিনে সরকার পাল্টে গেছে, 1917-তে বিপ্লব এসে গেছে এবং 1924-এ অবশ্য লেনিন চলে গেছে, কিন্তু স্টালিন এসেছেন। এবার স্টালিনপন্থী সরকার বলল যে আমরা ওই 1905-এর বিদ্রোহকে আমরা উদযাপন করব, কারণ ম্যাস রেভলিউশন সেটা কিন্তু একটা অসফল বিদ্রোহ ছিল, তাকে শক্ত হাতে দমন করা হয়েছিল। কিরকম ভাবে দমন করা হয়েছিল? নৌ বিদ্রোহ, বিরাট নেভাল শিপে, সেখানে 750-র উপর নাবিক। ভাবুন, 750, ছোটখাটো একটা গ্রাম বলতে গেলে 750-র উপর ক্রু সেখানে। কিন্তু খুব ছোট্ট একটা ইস্যু থেকে, বিষয় থেকে বিদ্রোহ শুরু হয়ে গেল। কি? ঠিক যেমন আবার মনে করুন, ফিরে যান এক ক্লাবে অতীতে 1857-র মহাবিদ্রোহ যেভাবে শুরু হয়, সেই কার্তুজে চর্বি মেশানো, নানান ধর্মের সিপাহী, হিন্দু, মুসলমান, তমুক তমুক, ঠিক সেরকম এইখানে রণতরীটা শুরু হলো কিরকম? খাবার দিয়ে। কি খাবার? আপনারা জানেন যে বড় বড় সমুদ্র যারা মাছ, জাহাজ যারা মাছ সমুদ্রে মাসের পর মাস থাকে, বছরের পর বছর প্রায় থাকে, তাদের প্রচুর রসদ নিয়ে রাখতে হয়। তো সেখানে নুনে ডোবানো, মানে নোনা মাছের মতো নোনা মাংস আছে, বড় বড় বিফের টুকরো, গরুর মাংস, বড় বড় জাহাজের নিচে যেখানে সমস্ত কিছু থাকে ধরে থাকে। সে নুনে ডোবানো মাংস এমন বাঁচে, এতদিন হয়ে গেছে, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, সেখানে পোকা ধরে গেছে। সেই পোকা দেখা যায় ব্যাটলশিপ পোটেমকিনের প্রথম পর্বটায়। তার নাম হচ্ছে মেন অ্যান্ড ম্যাগটস। সেই পর্বটার নাম
মানে আপনারা জানেন ম্যাগট মানে সেই ছোট পোকাগুলো যেগুলো সেই ক্ষতস্থানের ওপর বা যে কোনো পচে যাওয়া জিনিসের ওপর হয়, সেই হচ্ছে ম্যাগটস। মেন অ্যান্ড ম্যাগটসের মধ্যেও একটা অ্যালিউশন আছে অনুষঙ্গ আছে, মেনরাই হচ্ছে মেনই হচ্ছে ওই ম্যাগট জারতন্ত্র। তো তারা বলছে আমরা এই মাংস খাবো না। এবার ক্যাপ্টেন আসে, ক্যাপ্টেন নয়, প্রথমে কি আসে, জাহাজে ডাক্তার আছে, জাহাজ তো ছোট ছোট টাউনশিপ, সেখানে ডাক্তার আছে, ডাক্তারের সঙ্গে ডাক্তারের এখানে এরকম ভাবে সেই গোল চশমা দিয়ে বলে যে না না কিচ্ছু হয়নি, তো এইগুলো তো পোকা নয়, এগুলো হচ্ছে ফ্লাই, এমনি মাছির লার্ভা, ও একটু নুন জলে আবার একবার ধুয়ে না খেতে পারে। তো বলছে বিয়ার কি হচ্ছে, সব পোকা পচা ধরে গেছে, আমরা খাবো না তো খাবোই না। সব নাবিকেরকে শুকনো পাউরুটি চিবোতে থাকে। ওই মাংসের শুরু একটা রান্না হয়, বর্ষ বলে একটা ওদের রাশিয়ানদের রুশদের একটা স্যুপের মতো খাবার হয়, খুব প্রচলিত। তো ধরুন আমাদের একটা ডালের মতো, ডাল যেমন আমরা রোজই খাই সেরকম একটা ব্যাপার, বর্ষ বলে। তো সেটা তৈরি হচ্ছে, জাহাজের দেখে ওটা পাউরুটি দিয়ে ডুবে খাওয়া হবে। রান্না হয়ে গেছে ওই পচা মাংস দিয়ে, কেউ খেতে রাজি নয়, বিদ্রোহ ওখান থেকে শুরু করে। এবার খাবি না, ক্যাপ্টেন এবং অন্যরা যারা আছে, বড় কর্তারা যারা, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, জাহাজের বিরাট বড় খোলটাকে দেখটাকে সবাইকে জড়ো করে, আয় সবাই কিসের বিদ্রোহ দেখে নেবো আছে। বলছে কে কে খাবে না সবাইকে শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? নাবিকদেরকেই বলা হয়, পেটি অফিসার্স আছে, পেটি অফিসার হচ্ছে নাবিক তো একদম নিচের র্যাঙ্ক, আর অফিসাররা একদম মাঝামাঝি হচ্ছে পেটি অফিসার্স। তারা হচ্ছে শুধু ওই উপরের অফিসারদের মতো গুলি করবে আর হুকুম তাকে করবে, তাদেরকে বলছে এই গুলি করবে। এইবারে কিছু নাবিক ভয়ে এপাশে চলে আসে, বলে বাবা প্রাণের ভয়, কিছু লোক তো থাকবেই প্রাণের ভয় বড় ভয়, কিছু একটা হয়ে দাঁড়িয়েই থাকে। এইসবের মধ্যে ভাকিলুঞ্চুক বলে একটি নাবিক ছিল এবং মাতুসেঙ্কো বলে একজন নাবিক ছিল। এই দুজন এদেরকে তাড়াতে থাকে, নাবিকদেরকে ওই পচা মাংসের সূত্র ধরে। দেখেছো আমাদেরকে কি করছে, এই হচ্ছে জারের শাসকদের এই ক্যাপ্টেন, তাদের আন্ডারে আমাদের এই নাম। চলো মূল ভূখণ্ডে সবাই বিদ্রোহ করছে জারের ইয়েতে, শহরকে শহর, গ্রামকে গ্রাম, সব অস্ত্র হাতে তুলে নিচ্ছে। আমরা এই মাঝ সমুদ্রে বসে কি করছি, আমাদের তো অস্ত্র ভান্ডার আছে জাহাজেরই খোলে, আমরা ওকে অস্ত্র হাতে তুলে নিয়ে এদেরকেই আমরা নিবেশ করি, গিয়ে আমরা জাহাজ বন্দরে ভিড়িয়ে ওদের সঙ্গে মিলে এই জারতন্ত্রকে হারাই। এই মাতুসেঙ্কো এবং এই ভাকিলুঞ্চুক এরা দুজন তাকাচ্ছে, এর মধ্যে মাংস নিয়ে গন্ডগোল। ওদেরকে গুলি করতে বলা হয়, অনেক বিদ্রোহী সৈন্যদের উপর একটা বিরাট বড় ত্রিপল ছুঁড়ে ফেলে ঢেকে দেওয়া হয়, দিয়ে বলা হয় ওর উপর দিয়ে ত্রিপলে গুলি করতে, যাতে ব্রাশ ফায়ারের মতো করে সবাই মরে যায়। কিন্তু দেখা যায় পেটি অফিসাররাও রাইফেল উদ্যত হয়, তারপর নামিয়ে দেয়, মানে ওরাও নাবিকদের সঙ্গে মিশে যায়। এই শুরু হয় বিদ্রোহ, নৌ বিদ্রোহ, জাহাজের মধ্যে, জাহাজের ডেকে ক্যাপ্টেনদের ধরে ধরে ওই সেই যে শয়তান ডাক্তার বলেছিল যে ওটা পোকা নয়, তাকে ধরে ফেলে দেওয়া হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। একজন ধর্মযাজক ছিল, ধর্মতন্ত্রের একজন কেউ থাকবে, জারতন্ত্রের একজন প্রতিনিধি থাকবে, সেই ক্রস নিয়ে এসেছিল যে ঈশ্বরকে ভয় করো, হ্যাঁ যার হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, তাকে ভয় পাওয়া মতো বলে তাকেও ধরে তারা মেরে দেয়। এই বিরাট বড় কমশন বিদ্রোহ, তমুক এসব করে দিয়ে সব একটা কমশন দারুণ হচ্ছে, একদম এই বিদ্রোহ শুরু হয়ে যায়। এইসবের মধ্যে ক্যাপ্টেনের গুলিতে ভাকিলুঞ্চুক গুলিতে মারা যায়। প্রথম শহীদ, এই নৌ বিদ্রোহের প্রথম শহীদ ভাকিলুঞ্চুক। ক্যাপ্টেনদের আবার ছুড়ে ফেলে দেওয়া হয় মাঝ সমুদ্রে, কিন্তু ভাকিলুঞ্চুক মারা যায়। এই ভাকিলুঞ্চুকের শরীরটা নিয়ে মৃতদেহ নিয়ে এই জাহাজ ব্যাটলশিপ পোটেমকিন, সেক্ষেত্রে রণজাহাজ, অস্ত্রশস্ত্রে সজ্জিত, সমস্ত কামান আছে তার, সেই কামান বারবার আপনারা দেখতে পাবেন, এইখানেও দেখতে পাবেন যে দৃশ্যটা আমরা দেখব। এবং তখন ঠিক হয় যে জাহাজ এবার ওডেসা বন্দর, কাছেই ওডেসা বন্দর, সেখানে ভিড়বে। কেন ওডেসা বন্দরে ভিড়বে? কারণ ওডেসাতে এরই মধ্যে শহরের মানুষ, শ্রমিকেরা এবং দূর গ্রাম থেকে কৃষকেরা, সাধারণ মানুষেরা এক কাট্টা হয়েছে জারের বিরুদ্ধে। আচ্ছা কেন জারের বিরুদ্ধে হঠাৎ বিদ্রোহ?
হঠাৎ কি কারণ 1905 সালে কি হচ্ছিল যে সাধারণ মানুষ এত বীতশ্রদ্ধ? সাধারণত একনায়ক তো জোর হাতে বিপ্লব দমন করে, তা সত্ত্বেও এত বিপ্লব ঘটাচ্ছিল কেন? তার কারণ অর্থনীতির অবস্থা অত্যন্ত করুণ ছিল। অর্থনীতির অবস্থা কেন করুণ ছিল? কারণ রাশিয়ার সঙ্গে জাপানের যুদ্ধ হচ্ছিল, রুশ জাপ ওয়ার, কুখ্যাত রুশ জাপ ওয়ার। খুব একটা ইতিহাসে এটা চর্চিত নয় এই পর্বটা। রুশ জাপ ওয়ারের জন্য দেশের অবস্থা সঙ্গে খেতে পারছে না, পড়তে পারছে না, যা নয় তাই করা হচ্ছে দেশের সাধারণ মানুষকে দিয়ে। বলা হচ্ছে সব যুদ্ধের জন্য এই করতে হবে। যেমন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের যেরকম মন্বন্তরের সময় একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, সেই অবস্থা খেপে যাচ্ছিল মানুষজন, দানা বাঁধছিল বিদ্রোহ বিপ্লব। এবং তারপরে খবর এলো ওই ভাকুরির যুগের দেহ নিয়ে অত বড় জাহাজ তো বন্দরে ফিরতে পারে না। দেখবেন বড় বড় জাহাজকে মাঝ সমুদ্রে নমন করে থাকতে হয়, তারা ওই কাছে তো অত জল থাকে না, তারা ফিরতে পারে না, নমন করে তারা মাঝ সমুদ্রেই নমন করে থাকে। তো নৌকোয় করে এসকর্ট বোটে করে ভাকুরির যুগের শরীর মৃতদেহ নিয়ে আসা হলো ওডেসা বন্দরে। সমস্ত লোকজন ভিড় করে দেখতে এলো, শোকাচ্ছন্ন মানুষজন, এবং শোক থেকে এলো রাগ, বিদ্রোহ, আরো বিদ্রোহ। এইবার মানুষজন দলে দলে নৌকো নিয়ে, ছোট ছোট ডিঙি নৌকো নিয়ে যেটা শুরু করলো ব্যাটেলশিপের দিকে, মানে পোটেমকিনের দিকে, মানে মূল জাহাজটার দিকে, যে চলো আমরা ওদেরকে সব খাবার দেবো, অমুক করবো তমুক করবো, ওদেরকে ডেকে আনবো, ওদেরকে ডেকে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা এক কাট্টা হয়ে লড়াই করবো জারের বিরুদ্ধে। এই সময় যখন গোটা ওডেসা নগরবাসী, ওডেসা শহরটা ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আজ ইউক্রেনের মধ্যে। এবং আপনারা যদি এখন ওডেসা নাও বলে এই আজকের এই সন্ধ্যার পরে যদি বাড়ি যেতে যেতে গুগলে সার্চ করেন ওডেসার ইমেজ, তাহলে দেখবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে ওডেসার অবস্থা কি এই মুহূর্তে। ওডেসা স্টেপস, যে ওডেসা স্টেপসে আইজেনস্টাইন এই শুট করেছিলেন, ওই অংশটাই আমরা দেখবো এক্ষুনি। তো সেই ওডেসা স্টেপস কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে। সেটা ওই ঘটনার জন্য তো বটেই, এবং সঙ্গে সঙ্গে আইজেনস্টাইনের ছবিতে তা অমর হয়ে আছে বলে। তো যখন সব মানুষ নেমে আসছে, শহরবাসী, বুড়ো বৃদ্ধ বাচ্চা শিশু সবাই, মা নারী পুরুষ সবাই নেমে আসছে ওড়িশার বিরাট সিঁড়ি দিয়ে, ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেরকম সিঁড়ি, সেই রকম নেমে আসছে দলে দলে, কাতারে কাতারে। ঠিক সেই সময় খবর পেয়ে জারের সৈন্যরা হঠাৎ করে দেখা যায় সারিবদ্ধভাবে নেমে আসছে। তাদের ওরা নেমে যাচ্ছে নিচে লোকজন, আর ওরা নেমে আসছে ওপর থেকে সৈন্যরা, উদ্যত রাইফেল এবং বেয়নেট, গুলি চালাতে শুরু করে অতর্কিত। ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে সবাই, পড়ে যায়, বৃদ্ধ মানুষেরা পড়ে যান, কেউ লুকোনোর চেষ্টা করেন, সিঁড়ি দাঁড়াতে পারেন না। এবং কি হয় যখন ঘটনাটা পুরোটা হয়, এই ঘটনাটাই নাটকীয়ভাবে দেখা আইজেনস্টাইন চতুর্থ পর্বে, যেটার নাম দ্য ওডেসা স্টেপস। তারপরে শেষ হয়ে দেখা যায় এই পর্বটা, নিচে তখন জারের ঘোড়সওয়ার সোলজাররা, তাদেরকে বলা হতো কোসাক, তারা আবার নিচে মারছে। উপর থেকে নেমে আসছে সৈন্যরা উদ্যত বন্দুক হাতে, নিচে ঘোড়সওয়ার ক্যাভেলরি, তারা মারছে। কোন দিকে যাবে মানুষ? এটাকে খুব নাটকীয় এবং অতি নাটকীয়ভাবে আইজেনস্টাইন এটাকে দেখান পর্দায়, এবং তারপর দেখা যায় প্রায় কয়েকশো মানুষ নিহত হয়েছে। এইখানটাতে আমরা একটু এই ক্লিপটা দেখে নিই। তো লাইটগুলো এই অন্তত সামনের দিকে লাইটগুলো যদি বন্ধ করে, এটা একটু বড়, প্রায় মিনিট 10-এর, কিন্তু আপনারা দেখুন, কারণ এটা কি অভিঘাত তৈরি হয়েছিল এর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আছে। এই বিশেষ জায়গাটার সঙ্গে রবীন্দ্রনাথের একটা বিশেষ সংযোগ তৈরি হয়েছে। আপনারা এটা জানাবো। পজ করলাম, চালাচ্ছি। এটাতে মনে হয় ঠিক আছে নাকি আর নেভাতে হবে?
এরা সবাই সাধারণ মানুষ, পাড় থেকে দেখছে, আর এই নৌকোগুলো যাচ্ছে বাটনশিপ পোটেনকিনের দিকে গ্রিট করতে তাদের। আমরা কিন্তু 101 বছর আগের একটা ছবি দেখছি, এবং দেখুন কিভাবে তোলা হয়েছে ছবিটাকে। সেই জাহাজের সেই বড় কামান, বিখ্যাত কামান। মনে রাখবেন, এই সমস্ত মানুষ কিন্তু ফিল্মের পরিভাষায় আমরা যাদেরকে বলি এক্সট্রা, মানে কত শত শত মানুষকে প্রয়োজন হয়েছিল এই ছবিটা শুট করার সময় অ্যাজ এ স্টাইলে। এরা কেউ অ্যাক্টর নন, এরা সবাই আক্ষরিক অর্থে আমার আপনার মতো সাধারণ মানুষ। একমাত্র রাষ্ট্রের ডাকে বা রাষ্ট্রের অর্ডারে ছবি বানানো হবে বলে কিন্তু এরা এসেছিলেন 1924-25 সালের এই সময়। এত শত শত মানুষ। এই চরিত্রগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ একটু পরে এই প্রত্যেকটি চরিত্রে আমরা চেঞ্জ দেখতে পাবো। এই লাল পতাকাটার কথা পরে বলবো।
এবারে রবীন্দ্রনাথের কথা বলব। পুরী। রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ায় গেলেন 1930 সালে। তার আগে থেকে আইজেনস্টাইনের কথা তিনি জানতেন। ব্যাটলশিপ পোটেমকিন ছবিটি দেখা এবং তার পরিচালকের সঙ্গে আলাপ করার ইচ্ছার কথা তিনি রাশিয়ায় পৌঁছে ব্যক্ত করেছেন। ঘটনাচক্রে আইজেনস্টাইন তখন রাশিয়ায় নেই, প্যারামাউন্ট পিকচার্স থেকে ডাক পেয়ে তিনি হলিউডে গেছেন। তাই সরাসরি আলাপ আর হলো না, তবে ব্যাটলশিপ পোটেমকিন এবং ওল্ড অ্যান্ড নিউ আইজেনস্টাইনের এই দুটি ছবি কবিকে দেখানোর ব্যবস্থা করা হয়। এটা খুব মজার। আইজেনস্টাইনের হবু স্ত্রী পেরা আতাশেভা সেই অনুষ্ঠানের স্মৃতির কথা পরে লিখেছে। কে লিখেছেন? হবিতহা আইজেনস্টাইনেরই হবু স্ত্রী, তখন বিয়ে হয়নি দুজনের, পেরা আতাশেভা। তিনি আসলে সেই রবীন্দ্রনাথের ট্যুরটাই ছিলেন রবীন্দ্রনাথের দোভাষী। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে আছেন, স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ স্টেট গেস্ট, তাকে ব্যাটলশিপ পোটেমকিন দেখানো হবে, তিনি সঙ্গে আছেন এবং তিনি বুঝিয়ে দিচ্ছেন ছবিটা। আপনারা জানেন, দেখতেই পাচ্ছেন এটা একটা সাইলেন্ট ফিল্ম, তখন কিন্তু ছবিটা সাউন্ড আসেনি। এটা 1925 সাল, তারপরে যখন এলো তখনও আসেনি, সুতরাং আমরা একটা সাইলেন্ট ফিল্ম দেখছি। সুতরাং আইজেনস্টাইনের হবু স্ত্রী পেরা আতাশেভা সেই অনুষ্ঠানের স্মৃতির কথা পরে লিখেছেন। প্রথমে দেখানো হলো ওল্ড অ্যান্ড নিউ, তারপরে পোটেমকিন। পেরা লিখেছেন, ছবিটা শুরু হওয়ার কয়েক মিনিট পর থেকেই কবি উদ্বেল হয়ে পড়লেন। নাবিকেরা যখন বিদ্রোহী হয়ে উঠল, কবি পেরাকে প্রশ্ন করলেন, ওরা কি অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করছে? পেরা বললেন, হ্যাঁ। এক মুহূর্ত চুপ থেকে কবি বললেন, ওরা ঠিক করেছে। বরাবর অহিংসার সপক্ষে বলে আসা রবীন্দ্রনাথের মুখে এ কথা শুনে পেরা একটু আশ্চর্যই হয়েছিলেন, কিন্তু এও বুঝেছিলেন কবি কথাগুলো অন্তর থেকে পূর্ণ বিশ্বাসের সঙ্গেই বলছেন। ওডেসার সিঁড়ির অংশটা দেখার সময় কবির মুখ উদ্বেগে ঢেকে গিয়েছিল। তিনি ক্রমাগত নিজের হাতগুলো একবার মুঠো করছিলেন, একবার খুলে ফেলছিলেন। রবীন্দ্রনাথকে ছবি দেখানোর সেই স্মৃতি সারা জীবন তার মনে উজ্জ্বল হয়েছিল। বিশেষ করে কবির চোখ দুটি তিনি ভুলতে পারেননি। প্রেক্ষাগৃহে প্রবেশের মুহূর্ত থেকেই জল জলে সেই চোখ তার মনে গাঁথা হয়ে গিয়েছিল। পেরার স্মৃতি বলছে, বড় বড় কালো মণির পাশ থেকে যেন সাদা আগুন ঠিকরে বেরোচ্ছিল। সেই চোখের দৃষ্টি ছিল ঋষির, সেই চোখের দৃষ্টি ছিল শিক্ষকের। শব্দ দিয়ে আমি তা বর্ণনা করতে পারব না। পাশে বসে ছবিটি অনুবাদ করে দেওয়ার সময় বারবারই পেরাকে কবির দিকে তাকাতে হচ্ছিল। পেরা কিছুটা অস্বস্তি বোধ করছিলেন, কারণ সেই চোখকে এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তার পক্ষে। ছবি দেখার পর আলাপচারিতার ফাঁকে রবীন্দ্রনাথ সিনেমা নিয়ে তার নিজস্ব ভাবনার কথা কিছুটা বলেছিলেন। এই জায়গাটা যারা আমরা সিনেমা নিয়ে বেশি আগ্রহী তাদের জন্য খুব ইন্টারেস্টিং এই একটা লাইন। তার কারণ রবীন্দ্রনাথ এই যে দেখেছেন, রবীন্দ্রনাথ বলশয় থিয়েটার, বলশয়ে ব্যালে দেখেছিলেন এই একই জায়গাতে। মানে ধরুন একজন বাইরের বিদেশের অতিথি এসেছেন কলকাতায়, আপনি তাকে তো সেরা সেরা জিনিসগুলোই দেখাবেন না, তাই না? আপনি তো একাডেমিতে একটা নাটক দেখাতে নিয়ে যাবেন, নান্দিকারের বা বহুরূপীর, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাতে নিয়ে যাবেন, আপনি একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে বাঙালি খাবার খাওয়াবেন, একটা এরকম তো আমরা করি। ঠিক সেরকম তাকে বলশয় থিয়েটারে ব্যালে দেখানো হয়েছে, মস্কো আর্ট থিয়েটারে থিয়েটার দেখানো হয়েছে, এবং তাকে সেই সময়ে বিখ্যাত ছবি ব্যাটলশিপ পোটেমকিন দেখানো হচ্ছে। এবং তারপরে তার সঙ্গে মিটিং করানো হচ্ছে কাদের? এই শিল্পী, সাহিত্যিক, কর্মী, চলচ্চিত্র কর্মী। এবারে সমাজতান্ত্রিক রাশিয়ায় কবি বলা হবে না, তারাও কর্মী, সংস্কৃতি কর্মী। সাহিত্যিক ও সংস্কৃতি কর্মী, চলচ্চিত্র কর্মী তো অবশ্যই সংস্কৃতি কর্মী, কারণ চলচ্চিত্রের নতুন শিল্প। তার পোটেনশিয়ালি এখনো ভালোভাবে লোকে বুঝতে পারছে না, এটা বুঝে গেছেন ততদিনে লেনিন স্টালিনরা। সেজন্য তারা এই ছবির পেছনে সমস্ত যা পরিকাঠামো, যত সুযোগ সুবিধা, মানে সমস্ত কিছু তারা দিয়ে সাহায্য করেছিলেন। তা না হলে এই ছবির এত যে বড় স্কোপ এবং স্প্যান, এটা সম্ভব হতো না। আপনারা বুঝতেই পারছেন, ছবিটা দেখেই বুঝতে পারছেন যে 1925 সালে এই ছবি নইলে করা সম্ভব নয়। স্টেট সাপোর্ট না থাকলে এটাই হচ্ছে প্রোপাগান্ডা ছিল। সেই সময় প্রোপাগান্ডা ছিল এটাই, আমি আমার যে রাষ্ট্রের মতাদর্শ, সমাজতান্ত্রিক মতাদর্শ, সেটা মানুষের কথা বলার জন্য আমি চলচ্চিত্রকে কাজে লাগাচ্ছি। তার জন্য আমি দেখাচ্ছি 1905 সালে, মানে 20 বছর আগের একটা অসফল বিদ্রোহকে, কিন্তু দেখানো সফল বিদ্রোহ রূপে। এই ছবিতে এটাকে সফল বিদ্রোহ রূপে দেখানো হয়। এই যে আপনারা দেখেন এত মানুষ মরে গেল, এরপরে
ওর কামান গর্জে উঠল তার প্রত্যুত্তরে। কার? ব্যাটলশিপ পোটেমকিনের কামান গর্জে উঠল। সেই কামান কোন দিকে তাক করা? শহরের দিকে তাক করা, ওডেসার দিকে তাক করা। এবার ওডেসার দিকে তাক করলে তো সিভিলিয়ানরা মারা যাবে, নাগরিকরা মারা যাবে, তা নয়। তারা কি করলো? আমরা একটা হর্ন দেখতে পাই, একটা বড় একটা স্ট্রাকচার। ওটা আসলে ওদের ওই থিয়েটার, অপেরা হাউস, মস্কোর বিখ্যাত 1905 সালের অপেরা হাউস, যেখানে সেই মুহূর্তে ওটাকে অপেরার কাছে মোটেই ব্যবহার করা হচ্ছিল না। সেখানে জার এবং জারপন্থী সকলে মিলে সামরিক শাসকেরা মিটিং করছে। সুতরাং সেই সময় শাসককে গুড়িয়ে দেওয়ার জন্য চল ওই ধর্মটাকে গুড়িয়ে দেবো। সুতরাং মস্কোর ওই অপেরা হাউসকে তাক করে কামান গর্জে উঠল। পরপর আমরা দুটো তিনটে কয়েকটা শট দেখতে পাই, এগুলোকে বিস্ফোরণে ওই বিরাট কামানে, মানে রণতরীর কামান ব্যবহার করে উড়িয়ে দেওয়া হচ্ছে। তা তো হলো, কিন্তু আসল ইতিহাসে কি হয়েছিল এরপর ব্যাটলশিপ পোটেমকিনে? কারণ তারা তো নৌ বিদ্রোহ তো হলো, কিন্তু অত লোক, শত শত লোক যে মারা গেল, তার মানে তো জার এসে, জারের সৈন্যরা সাথে বিদ্রোহটাকে দমন করলো, তার টুটিতে ধরলো। আসলে তাই হয়েছিল। এবং আপনারা জানবেন যে রণতরীর একটা বিরাট রসদ লাগে, খাবার লাগে। অলরেডি পোটেমকিনের ওই খাবার টাবার ছিল না, তদুপরি পালিয়ে যেতে গেলে আরো যেটা লাগে সেটা হচ্ছে জ্বালানি, মানে কয়লা। সেই সময় পোটেমকিন আসলে চেয়েছিল তাদের সহকর্মী যে শহর, সহমর্মী যে শহর ওডেসা, সেই ওডেসা থেকে তারা কয়লা তুলবে এবং খাবার তুলবে, রসদ তুলবে, বিশেষ করে পানীয় জল তুলবে। দেখা গেল জারের অন্য যে স্কোয়াড্রন, পোটেমকিন তো জারের স্কোয়াড্রনের, নেভাল স্কোয়াড্রনের একটা মাত্র জাহাজ, আরো অজস্র জাহাজ তো আছে, তারা তো সবাই জারপন্থী, তারা তো বিদ্রোহ করেনি। আসলে যেটা হয়েছিল, সেন্ট জর্জ নামে আরেকটা রণতরী ছিল, তাদের নাবিকদের একটা অংশ বিদ্রোহ করেছিল, করে পোটেমকিনের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু স্কোয়াড্রন মানে অসংখ্য জাহাজ, নৌবহর যাকে আমরা বলি, সেই নৌবহর খবর পাওয়া গেল যে তারা ওডেসার দিকে আসছে। তারা ওডেসার দিকে কেন আসছে? পোটেমকিনকে সারেন্ডার করতে হবে এবার, মানে তোমার খেল খতম, যথেষ্ট বিদ্রোহ বিপ্লব হয়েছে, এবার সারেন্ডার করো, তার মানে তোমাদেরকেই তুলব, তোমাদেরকেই ধ্বংস করে দেবে, পোটেমকিনকেই ধ্বংস করে দেবে, বিদ্রোহী জাহাজকেই ধ্বংস করে দেবে। সুতরাং দেখা গেল যে সন্ধ্যের মধ্যেই পোটেমকিনকে আবার সমুদ্রে চলে যেতে হবে। ওখানে পড়ে থাকলে হবে না, বন্দরে, ওডেসার বন্দরে পড়ে থাকলে হবে না। শত শত লক্ষ লক্ষ লাশ পড়ে আছে তখন ওডেসার স্টেটসে, আমরা দেখতে পেলাম। এবং সেন্ট জর্জেরও অদ্ভুত ব্যাপার, যখন সেন্ট জর্জেরও ওডেসার তীরে এসেছিল, যারা বিদ্রোহী সৈন্য, তাদেরকে দমিয়ে যারা অবিদ্রোহী সৈন্য, মানে জারপন্থী সৈন্য, তারা আবার ক্ষমতা দখল করে নিল। মানে খেলা ঘুরে গেল। তারা আবার বাকি স্কোয়াড্রনের গুলো দেখা গেল আসছে আস্তে আস্তে কৃষ্ণ সাগরে, ব্ল্যাক সি। এটা ব্ল্যাক সি, যেটা আমরা যে সমুদ্র আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্ল্যাক সি, রাশিয়ার দক্ষিণ দিকে। এই দক্ষিণ দিকটা তখন একটা উষ্ণ, গরম, কারণ আপনারা জানেন যে রাশিয়ার ঠান্ডা, বিরাট ঠান্ডা। সুতরাং উত্তরে এই ছবির শুটিং আইজেনস্টাইন রাশিয়ার উত্তরে শুরু করেছিলেন, লেনিনগ্রাডে। কিন্তু 2-1 মাস শুটিং এর পরে সেই হাড় কাঁপানো ঠান্ডায় শুটফুট করা যাচ্ছে না, পুরো প্ল্যানও বদলে গেছে ততদিনের শুটিং এর। ততদিনে তার মনে হয়েছে যে আমি পুরো ছবিটাই বানাবো পোটেমকিনকে নিয়ে। প্রথমে বলা হয়েছিল যে 1905-এর নানান আপরাইজিং নিয়ে একটা বিরাট ছবির সিরিজ তৈরি করা হবে, তার একটা পর্ব হবে ব্যাটলশিপ পোটেমকিন। পরে সব আইজেনস্টাইন পাল্টে দিয়েছিলেন, আমি পুরো এই জাহাজটা নিয়েই করবো, তার একটা অংশ হবে এই ওডেসা স্টেটস। পুরো সব কিছু ঘুরে ঘুরে গেল, অমুক হলো তমুক হলো, কিন্তু কি হলো শেষে? আসল ইতিহাস বলে পোটেমকিন ওই স্কোয়াড্রনের মধ্য দিয়ে গিয়ে চলে গেছিল, না কিছু পেয়ে, রসদ না পেয়ে, কয়লা না পেয়ে আবার সমুদ্রে চলে যায়। এবং নানা জায়গাতে, ব্ল্যাক সি, নানান পোর্টে, ওটা তো রাশিয়া বিরাট ভূখণ্ড, সুতরাং নানান জায়গাতে ভিড়তে চেষ্টা করে, কোথাও তাকে ভিড়তে দেওয়া হয়নি। এবং শেষ পর্যন্ত সে এখনকার যেটা রোমানিয়া, সেই রোমানিয়ার একটা বন্দরে সে ভিড়ে, যখন তার রসদ নিবু শেষ হয়ে এসেছে, আর সে কিছু পারবে না, তখন সেখানে গিয়ে তার যে নাবিকেরা ছিল, পোটেমকিনের নাবিকেরা, তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চায় সেইখানে, সেই শহরে। এবং তারা নিজেরাই তার আগে, জাহাজটা তো অস্ত্রশস্ত্র আছে, মাইন আছে, মনে রাখবেন, মাইন আছে জাহাজের খোলে,
ওরা পুরো জাহাজটাকে নিজেরাই ডুবিয়ে দেয়, খোলে ছোটো ছোটো করে বা যেভাবে নানানভাবে সরিয়ে টরিয়ে যান্ত্রিক কায়দায় জাহাজটাকে ডুবিয়ে দেয়। তারপর ওরা সবাই আত্মসমর্পণ করে এবং অ্যাসাইলাম চায়। অ্যাসাইলাম চাইলেই সবাইকে অ্যাসাইলাম দেওয়া হয় না, এবং যারা হয় বেশিরভাগই নির্বাসিত হন, তারা আর ফিরতে পারেননি এই